বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনের পরে পৌর বিএনপি নেতৃবৃন্দের সাথে আজকে এই নির্বাচনোত্তর এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত পৌরসভা, আশুলিয়া থানা ও সাভার থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আজকে এখানে যাদেরকে আমন্ত্রণ এবং দাওয়াত দেওয়া হয়েছে ওয়ার্ড পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারা নির্বাচনে কাজ করেছেন, যাদের অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানতে চান, শুনতে চান তাদের নেতার কাছ থেকে, সেই সব ওয়ার্ড এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটি দুঃখ প্রকাশ করছি, রেফাত ভাই আমার বিরুদ্ধে একটু অভিযোগ করেছেন। আমার মনে পড়ছে যে রেফাত ভাই ফোন দিয়েছিল, আমি ওই সময় একটা মিটিংয়ে ছিলাম, সেজন্য আমি এটা ধরতে পারিনি। এরকম ভুল হবে না, আপনি আরও ফোন দিয়ে। তবে আমি অনুরোধ করবো আপনি ওই নাম্বার থেকে ফোন দিয়ে, যে নাম্বারটা আমার সেভ করা আছে এবং মুখস্থ আছে, যে 01711529405, আপনার যেটা ট্র্যাডিশনাল নাম্বার, দীর্ঘদিন অনেক পুরানো, ওই নাম্বার থেকে ফোন দিন। ইনশাল্লাহ আমি যত ব্যস্ততা থেকে অন্তত ফোন করে বলবো যে আমি 5 মিনিট পরে আবার কল করছি, কিংবা আপনার সমস্যা কি আমাকে বলবো। আমরা ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন জনের বক্তব্য শুনি, কিছু কিছু তাদের রেফারেন্স আমি উত্তর দিতে চাই। আমার বক্তব্যটা একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ আমার কর্মপন্থাকে এটা আপনাদের জানলে এবং আপনাদের সহযোগিতা পেলে আমাদের কাজগুলো করতে সুবিধা হবে। আমাদের আমিনুল হকার দলের নেতা বলেছে যে হকারদের পুনর্বাসনের ব্যাপারে, দেখেন হকারদের নিয়ে অনেক কথা আছে, সেটা নিয়ে আমি চুলচালা বিশ্লেষণ করবো না। আমারও মাথায় আছে যে হকারদের আমরা পুনর্বাসন এবং কোথায় একটি জায়গা আমরা খুঁজে বের করবো, খুব সহজ হয়, এমন না যে 6 মাস পরে, হয়তো 1 মাসের মধ্যে একটা জায়গার ব্যবস্থা আমরা করে দেবো, যাতে ওরা কম বেশি বসতে পারে। আর যেসব জায়গায় কাজ শুরু হয় নাই, যেমন ধরেন আমি বলতে পারি যে 2-1 দিনের মধ্যে এমন হয়ে যাবে যে আজকে এই যে অন্ধকরণের এই রাস্তা আজকে ক্লিন হবে। এবং আমরা যেসব জায়গায় আছি, আমি চাই পৌরসভাটা এই মাথা থেকে মাথা রাস্তায় কোনো কিছু থাকবে না, ক্লিন লাইক এনিথিং। এবং পুলিশকে বলা আছে তাদের বেশি ক্ষতিগ্রস্ত করেন না, আগে তাদেরকে মাইকিং করে জানাবেন, তারপর 5-6 ঘন্টা কি 12 ঘন্টা সময় দিয়ে তারপর যা যা আছে জিনিসপত্র সব নিয়ে যাবে। এবং পুলিশ সেই কাজে করছে। যারা যারা এখানে ইনভলভ আছেন, দায়িত্ব নিয়ে বললাম, আমার কথাটাকে অফিসিয়ালি ধরেন, আমি যখন বলেছি জেনে শুনে বলেছি। আপনার যদি লোক থেকে থাকে যে আপনার নির্বাচনে কাজ করেছে, আমার নির্বাচনে, তাদেরকে জানিয়ে দেন যে এটা সরকারের সিদ্ধান্ত, সেটা তো বাস্তবায়ন করতে হবে। আমি পরশুদিন সংসদে প্রশ্ন করেছিলাম গ্যাস নিয়ে। আমি মন্ত্রীকে একটা প্রশ্ন করলাম যে গ্যাস সংযোগ হবে কিনা, সে না করেছে। আমি আবার প্রশ্ন করলাম যে 12 কেজি সিলিন্ডার যেগুলা 8-10টা কোম্পানি বিক্রি করতেছে সরকার কর্তৃক নির্ধারিত প্রায় 1400 টাকা, তো সেগুলো বিক্রি হচ্ছে 2000 টাকা, 2200 টাকা, 2400 টাকা, 2600 টাকা, কোথাও কোথাও তারও বেশি। তো এরকম কেন হবে? আওয়ামী লীগ তো এখন নাই, 17 বছর তো এদের অনেক কিছু দেখেছি। তো এখন এই নির্বাচিত সরকার এটার ব্যাপারে কি ব্যবস্থা নেবেন এবং মূল্যটাকে আপনারা নিয়ন্ত্রণ করবেন কিনা। মন্ত্রী সেটা পাশ কাটিয়ে বললেন যে এটা যেহেতু প্রাইভেটলি তারা করছে, আমরা এই সরকার নিজেই এই গ্যাস সিলিন্ডারের ব্যবসায় নামছে, তখন মূল্যটা নিয়ন্ত্রণ করা যাবে। মানে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিলেন যে এটা হয়তো এখন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, কিন্তু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা অনেক সুযোগ আছে। সরকার চাইলে পারে না এমন কাজ নাই। আমি আবারও সরকার মন্ত্রী মহোদয়কে পার্সোনালি বলবো যে এটা মানে সহনীয় পর্যায়ের বাইরে চলে গেছে, এটা আমাদের ভোগান্তি হচ্ছে, জনগণ কষ্ট পাচ্ছে, এটার ব্যাপারে উদ্যোগ নেন এবং এখনই এটা করা দরকার। সানি বলছি কৃষক দলের সেক্রেটারি, তোমাকে আগে আমি বলেছি তুমি ওয়ার্ড কমিটিগুলো করো, এটা তোমার দায়িত্ব, কিছু হলে আমাদের হেল্প করো। তুমি একটা সংগঠনের সেক্রেটারি, তুমি সেকেন্ড টাইম সেক্রেটারি হয়েছে, এখন তুমি ওয়ার্ড কমিটি করার জন্য আমাদের একটা হেল্প লাগবে কেন? এখানে পৌরসভার প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, তাদের হেল্প নিয়ে তুমি করে ফেলো। মোহাম্মদ আলী ভাই বলেছেন মাদক নিয়ে, আমি মাদকের ব্যাপারে একটি নতুন সিদ্ধান্ত নিয়েছি, সেটা আপনাদের জানতে চাই। এই পুলিশকে দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা যাবে না। কেন? কারণ এই পুলিশে অনেকেই কিংবা বেশিরভাগই
এদের সাথে একটা কানেকশন আছে। কোথাও গেলে তারা জেনে যায় এবং তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আর একটা সেকেন্ড পয়েন্ট আছে, যারা বড় বড় ডিলার, যা মাসে ইনকাম 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, তারা দামি দামি গাড়িতে ঘুরে, তাদের কাছে কোনো মাদক পাওয়া যায় না। আমি যখন বলি যদি ধরেন না কেন তো ডিলার, ও 10 বছর ধরে ব্যবসা করে, ও তো কোটি কোটি টাকা, ঢাকায় 5টা বাড়ি আছে। আমাদের নিয়ম আছে, কিছু মাদক, কিছু গাঁজা, এগুলা যদি না পাওয়া যায় তাকে ধরা যায় না। সে দামি দামিতে গাড়িতে ঘুরে ফেলে, এখন তাকে ধরবেন কেন? এই যে একটা সমস্যা আইনগত, এইটা তো এইভাবে চলতে থাকলে তো মাদক কমানো যাবে না। এখন আমাকে আপনি যদি বলেন যে সাভারে কতজন মাদক ব্যবসায়ীর সাথে জড়িত কিংবা সেবন করে, আমি পরিসংখ্যানটা বলতে পারি। এটা কমপক্ষে এটার সংখ্যা 1 লক্ষ। 1 লক্ষ মানুষকে দমন করা এই পুলিশ দিয়ে সম্ভব না। আমি অনেক ফ্যামিলি জানি, বাবা মাদক ব্যবসার সাথে জড়িত, মা জড়িত, মেয়ে জড়িত, মেয়ের জামা জড়িত, কোনো কোনো ফ্যামিলিতে ছেলে জড়িত, ছেলে বউ জড়িত, মা জড়িত, বাবা জড়িত। এই যে কিছু কিছু জায়গায় ধরেন তো কয়েকশো ফ্যামিলি আছে, 300 ফ্যামিলি আছে, এইটাও পরিবার জড়িত। এটা আপনি কেমনি এটাকে নিয়ন্ত্রণ করবেন? আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, কেন আপনারা কমিশনার হইবেন, সামনে মেয়র হইবেন, আপনার এলাকা আপনি ক্লিন না করতে পারলে আপনাকে জনগণ কেন ভোট দিবে? কেন ভোট দিবে? আপনি একটা ভিতরকে মানুষ ভোট দেয় না। আপনি এখন থেকে 2, 4, 5টা না করলে আপনি নিশ্চিন্ত থাকেন, আমি ডাক্তার সারাদিন কোর্ট করে বলতেছি, আপনারা ভোটে জিততে পারবেন না। যে সাথে জনপ্রিয় আপনার এলাকা আপনি ক্লিন করেন, তাতে স্থাপনা আসতে ভেঙ্গা তাস করে দেন, পুলিশ যাতে ডিস্টার্ব না করে দায়িত্ব আমার। আপনারা শেল্টার দিবেন, ঘুরে ফিরে আপনার কাছের লোক, আপনার আত্মীয় স্বজনরা, দূর সম্পর্কের আত্মীয়রা এটার মধ্যে জড়িত। আপনি বসে বসে হজম করতেছেন, মানুষ আপনার ভোট দিব। প্রশ্নে ওঠেন, আমি আবার বললাম, এই কাজ যদি আপনি না করেন, কেন? এটা একটা অন্যতম দায়িত্ব। আপনারা প্রভাবশালী, আপনাদের পরিবারের অস্তিত্ব আছে, আপনাদের পরিবারের গুরুত্ব আছে। আপনি যখন 10-15 জন প্রপার নিয়ে খুঁজবেন, ওর এলাকা থেকে বলে দেবেন, আপনি ভয় পান কেন? আপনার এমপি সাহেব একটা ভালো কাজ করতেছে, আপনারা হেল্প করেন না, আপনারা আমাকে ভালোবাসেন না দলকে ভালোবাসেন? সেটাই তো আমার প্রশ্ন। পুলিশের ভরসা করেন, আপনি ধরে দেন, তারপর যাতে না ছাড়া পায়, ম্যাজিস্ট্রেট দিয়ে তাকে 6 মাস, 3 মাস, 4 মাসের জেলের ব্যবস্থা আমি করে দেবো। আমি আপনাদের কথা দিলাম। বিশেষ করে যারা প্রাক পদবীতে আছেন, ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি, যারা কাউন্সিলে ইলেকশন করবেন, আমি বলে দিলাম, যদি নির্বাচিত হতে চান, পদ রক্ষা করতে চান, মাদক ক্লিন করতে হবে পৌরসভায় 2 মাসের মধ্যে। আমি কোনো কথা শুনতে চাই না। আপনি পদ নিয়ে ঘুরে বেড়াবেন, কারণ আপনাদের তো ভয় পায়। আমাকে যদি এত ভয় পায়, আপনাদের ভয় পাবে না কেন? আপনারা 2-4 দিন অভিযানে বাইরেন না, দেখবেন মাদক কেন। আপনারা জানেন এই ওয়ার্ডে কোন কোন পয়েন্টের সন্ধ্যা করে মাদক বিক্রি হয়। আপনি ওইখানে গিয়ে হানা দেন না, 2 জনকে ধরে পুলিশে দিয়ে দেন, ওই স্পট বন্ধ, ওই স্পট বন্ধ। এই কাজটা কি শুধু আমার একার? আমি তো দলের প্রতিনিধি, আমি যা করতেছি আপনাদের ভালোর জন্য। আমি এই বাসা থেকে, আমার কোনো সমস্যা নেই, আমি শান্তিতে আছি। আপনাদের শান্তি থাকবে না সামনে, আমি বললাম, যদি এটা আপনারা কন্ট্রোল না করেন। আপনি থাকবেন, আপনি যাদের ভোটে পাস করবেন তারা তো সব কষ্ট আছে, তারা আপনার তাকে কেন ভোট দিবে যদি আপনি এই কাজটা এখন থেকে না করেন? আমি বিনয়ের সাথে বলতেছি, এই ব্যাপারটা দল আমাকে একটু সহযোগিতা করেন, এত পুলিশের উপর ভরসা করেন। দেখেন, আমরা এটা একটা সহনীয় পর্যায়ে। আমি বলি না যে 100%। যে ব্যবসা 17 বছর করছে, যে ব্যবসার থেকে পৌরসভাতে প্রতিদিন 22 লাখ টাকা, 24 লাখ টাকা ট্রানজেকশন হচ্ছে, বড় বড় নেতারা নিচ্ছে, আমার কাছে ডকুমেন্ট আছে, তো সেই ব্যবসা তো সহজে চলে যাবে। এখন আমার মনে হচ্ছে আমি বুকা, আমার উচিত যে আচ্ছা টাকা অগতিস, আমাদের 30 লাখ টাকা দিয়ে আমিও নিয়ে চলে থেকে তোরা ব্যবসা করে, আমি তাই করবো? আমাকে হেল্প করেন, এই দলকে রক্ষা করেন। আমিও প্রতীক নিয়ে নির্বাচন করতে গিয়ে কি কষ্ট হয়েছে আমি জানি। আজকে 30,000 ধরেন আনুমানিক ইয়াং ছেলেপেলে আমাকে ভোট দেয়নি। কেন? এরা মনে করে বিএনপি, আওয়ামী লীগ, এরা শেষ পর্যন্ত এই দলের লোকগুলোকে কন্ট্রোল করতে পারবো না। যেহেতু 5ই আগস্টের পরে অনেক ঘটনা অনেকে করেছে টরেছে, এগুলো কন্ট্রোল করে না, এইগুলো হয়তো রিপিট হবে। তার চেয়ে মানে এনসিপিরে দিয়ে দেই, এরা যেহেতু 5ই আগস্টের পরে দেশ স্বাধীন করছে, এরাই পারবে এই দেশকে সুন্দরভাবে নেতৃত্ব নিতে। তাদের কাছে যোগ্যতা ইম্পর্টেন্ট না। এই ডাক্তার সারাদিন 2বার এমপি ছিল, জেল খাটছে, আন্দোলন করছে, এই ডাক্তার সরকারি চাকরি করছে,
এই ডাক্তার ঝাঁকালের সভাপতি ছিল, অনেক কাজ করছে বিগত 10 বছরে যখন এমপি ছিল। এইটাই তাদের কাছে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হয়ে গেল যে এনসিপির নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এনসিপি পারবে দেশকে ঠিক করতে, আমরা কোথাও ভোট দিয়ে দিল। তো এরা যদি এইসব হিসাব করে, আর আপনারা ঘরে বসে স্বপ্ন দেখতেছেন আপনারা যাদের প্রতীক থাকবো না, আপনাদের সুন্দর করে সব ভোট দিয়ে দিব। আপনি বিএনপি করেন, আপনি আগে কাউন্সিলর ছিলেন, এখন আপনাদের কোনো নাই। আমরা 17 বছর ছিল না, এটি আমাদের অপরাধ হয়ে গেছে। সেই অপরাধের মধ্যে তো আপনারাও করছেন। আপনাদের তো 17 বছর দেখে নাই কোনো কাজে। নতুন কাজ দেখান মাদকের বিরুদ্ধে যে আমি কাজ করছি, সাবাস নেতা, মানুষ তখন আপনাদের ব্যাপারে আগ্রহ দেখাবে। আমি বারবার বলতেছি এই নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে। পৌরসভা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলা বলেন, কোনো নির্বাচন কিন্তু আপনি ছোট করে দেখেন না। কঠিন নির্বাচন হবে। যারা এখানে সম্পৃক্ত থাকতে চান, ইলেকশন করতে চান, তারা এখন থেকে কাজ করেন, তারা না হলে কিন্তু হবে না। আর একটা জিনিস বলি, এই যে মূল্যায়নের কথা বলেছেন, এই যে বসন্তের কুকিলের কথা বলেছেন, মোস্তফা চেয়ারম্যান ত্যাগী নেতাদের কথা বলেছেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী নমিনেশনের আগে তার একটা ভিশন ছিল। ভিশনটা হলো যে দেখেন দলে একাধিক ক্যান্ডিডেট আছেন, দলের ভোটে কেউ এমপি হইতে পারবে না, জনগণের ভোটও লাগবে। অতএব দলের পাশাপাশি জনগণ কার দিকে তাকিয়ে আছে, কাকে যোগ্য মনে করে, কাকে ভোট দেওয়ার সম্ভাবনা বেশি, সেটা আমাকে বিবেচনা করতে হচ্ছে। কারণ আমাকে সিটটা নিতে হবে দল ক্ষমতা আসতে হলে। শুধু দল করলে হবে না, দলের পাশাপাশি সেই লোক জনগণ কিভাবে তাকে গ্রহণ করতেছে, জনগণ তাকে যোগ্য মনে করে কিনা এমপি হিসাবে, সেটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আমি তাকে জনগণের প্রতিনিধি বানাচ্ছি, দলের প্রতিনিধি বানাচ্ছি। হ্যাঁ, বিএনপি টাইটেল তার থাকবে, বিএনপির পদ পদবি কম বেশি তার আছে, তাকে আমি জনগণের সামনে দিয়ে দিচ্ছি। জনগণ তাকে যোগ্যতা দিতে ভোটে তাদের প্রতিনিধি বানাবে, উন্নয়নের জন্য তাদের কথা সংসদে বলার জন্য। এটা দলের পথ না, এটা জনগণের প্রতিনিধির পথ। এটা আপনার বলে গেলে চলবে না। তো আমি একই কথা বলি যে আপনারা আন্দোলন সংগ্রাম করছেন, আমাকে যদি আপনি সিলেকশন করতে বলেন, আমি আন্দোলন সংগ্রামের পাশাপাশি যার যার প্রতি মানুষের গ্রহণযোগ্যতা বেশি, মানুষ যার দিকে তাকিয়ে আছে, তার কথাও কিন্তু ভাবতে হবে। কেননা ওই যে আমাদের প্রিয় নেতা যখন করেছে, দলের নেতা কর্মীদের কিন্তু অনেকে জিজ্ঞেস করেনি, উনি ওনার মতো সার্ভে করে বলছেন যে না, জনগণ তাকে চায়, আমি তাকে নমিনেশনটা দিলাম। তো এই ব্যাপারগুলো আছে। আমি কিন্তু কোনো মার্কা মারার লোককে নিয়ে চলি না। এখানে অনেকে আছে আপনার শক্তি বাড়ানোর জন্য যে 5ই আগস্ট থেকে যে আওয়ামী লীগ আছে, এরকম বহু নেতার নাম আমি মুখস্থ বলতে পারি। অতএব আপনারাই সতর্ক থাকেন। এই আওয়ামী লীগ কি জিনিস আমার থেকে বেশি এই সাবাসীরাতে কেউ জানে না। কারণ আমার বাবা 70-73 সালে আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করছেন। অতএব তাদের এই গঞ্জনা, তাদের এই অত্যাচার সহ্য করে আমার বাবাকে বেঁচে থাকতে হয়েছে, এগুলো আমি ছোটবেলায় দেখেছি। অতএব আওয়ামী লীগ কি জিনিস সেটা সময় মতো দেখবেন। এখন আওয়ামী লীগ নাই, তারা বাঁচার জন্য অনেক কাজ করছে। আগামীতে আওয়ামী লীগ আসলে দেখেন আওয়ামী লীগ কি ভূমিকা পালন করে। অতএব আমি যেটা বলতে চাই, এখন থেকে কাজ করেন, অনেকে কাজ শুরু করেছেন, জনগণ কিন্তু বুঝে শুনেই ভোট দিবে, এতে কোনো কিন্তু সন্দেহ নাই। আর দেলোয়ার স্বেচ্ছাসেবক আমার কাছে একটা দাবি করেছে, যারা শুনে নাকি স্কুলে মাটি পড়াতে, এটা আমি প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ সময় মতো দেখবেন। জাওয়াল ভাই, মোবাইল ভাই একটা দাবি করেছে, এটা আমি প্রাইমারি স্কুলের অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছি, ইমামতিপুর স্কুলে ভবন এবং অন্যান্য সমস্যা এগুলো আমরা করে দেবো। চাঁদাবাজির ব্যাপারে আবুমুল্লাহ ভাই আপনি বলেছেন, শুনেন, আমার সেকেন্ড প্রকল্প হলো চাঁদাবাজি। আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিছি, 3 মাস পরে সামনে কিন্তু চাঁদাবাজি হবে না। কারণ আমরা কিছুদিন পরে আমার 3-4টা টিম এই রাতে পাহারা দিবে, যেখানে চাঁদাবাজি হবে ধরে নিয়ে আসবে। পুলিশের কথা ভরসা করার দরকার নেই, আমি টিম করে দিচ্ছি, তারা পাহারা দেবে এবং দেখবেন যে এই চাঁদাবাজি করে, এবং সিসি ক্যামেরা যখন সব জায়গায় লাগাই দিব, তখন চাঁদাবাজি করতে সাহস পাবে না। এখনো হচ্ছে, এটা আরো ডেঞ্জারাস। নাইট কুস্তিকে নামি ডান সিটি সেন্টারের সামনে নামলো, বাসটা চলে গেল, 2 জন হাজব্যান্ড ওয়াইফ, তার কাছ থেকে ব্যাগটা ছিনতাই করে নিল। একটা দামি মোবাইল 50,000 টাকা, ব্যাগে ছিল 20,000 টাকা। মোবাইল কাউ চিন্তা হলে যে কি সমস্যা হয় এটা আমি জানি, অনেক নাম্বার টাম্বার থাকে, সেগুলো তো পাওয়া যায় না।
এইসব চাঁদাবাজি করবে, আবার 3 দিন পরে আরেকজনকে দেবে, আরেকজন দেবে। এরা মাদকের থেকেও ভয়াবহ, এদেরকে ছাড়া হবে না। আমি একটা প্ল্যান করতেছি, আমরা দায়িত্ব নিব। আমি আপনি বললাম 100 দিনে না পারি 3-4 মাসের মধ্যে এই চাঁদাবাজ সবাই বন্ধ করে দিব। মাদকটা আপনাদের সহযোগিতা চাই, আপনি আমাকে হেল্প করেন। এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রশিদ নামের বাড়ি গ্যাস পয়েন্ট, এটা আমি জানি। আমি এটা নিয়ে যেখানে বলবো যাতে আমরা সেই 2 দিকে সমান গ্যাস যায়, সেটার জন্য আমরা দেখতে পারি। ভোট চাওয়া নিয়ে আপনাদের অনেকে কথা বলেছেন, আমরা এগুলো জানি, এগুলো নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। আমি এখন এমপি হয়ে গেছি, আমি সবাই এমপি কে কম কাজ করেছে, বেশি দরকার নাই, সবাই পরিশ্রম করেছে দেখি তো আমি 65,000 ভোটের ব্যবধানে দিচ্ছি। এখন চুলচেরা বিশ্লেষণ না করে আমি এটা বলতে চাই, বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভোট চাইতে হবে। যারা কাউন্সিলর, যারা মেয়র প্রার্থী, উপজেলা প্রার্থী, এখন থেকে আপনাদের মতো কাজ করেন। এখন বললো যে আমি যে সমস্যা করছিলাম, আমাকে আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী জিজ্ঞেস করছিলেন যে আপনি বাড়ি বাড়ি ভোট চান না কেন? আমি কই ভাই আমার তো নমিনেশন হয়নি। ওরা তো নমিনেশন পাই গেছে, ওরা ভোট চাইতে পারে। আমি গেলে তো অনেকে করবো, ভাই আপনি কিন্তু নমিনেশন পাইছেন, আপনি আমার কাছে ভোট ছিলেন, আমি তো বিপদে পড়তে চাই না। যাই, পরে কি কথা বলছে সেটা না বললাম, ভোট চাইতে হবে। এখন জামাত এমন অভ্যাস বানিয়ে ফেলছে, তারা 3 বার ভোট চাবে আর আপনি একবারও ভোট চাবে না। আপনাকে ভোট দেওয়ার জন্য বসে হয়েছে কোনো পরিবার, এটা ভুলে যান, একদম ভুলে যান। আমি বলে দিলাম, আপনারও বারে বারে ভোট চাইতে হবে। এবং যে পরিশ্রম কম করবে, যার পরিশ্রম করার মানে সাধ্য নাই, বয়সের কারণে, যার টাকা পয়সা নিয়ে সন্দেহ আছে, আমি বলবো যে আপনি শান্তিতে থাকেন, এই নির্বাচনের যুদ্ধে নাইবেন না। পরিশ্রমটাকে 2টাই লাগবে, 2টা করে নেবে। এবং নেতা কর্মীকে সংগঠিত করে আপনার ওয়ার্ড, আপনার পরিষেবা সংগঠিত না করলে এই নির্বাচনে কিন্তু আপনি জিততে পারবেন না। ক্লিন এবং গ্রিন সভা, আমার একটা পরিকল্পনা আছে। এই যে আরেকটা রাস্তা, আমি এই মাসের শেষের দিকে রোডগুলো থেকে রাস্তা আমার নিজের খরচে 100 লোক দিয়ে আমরা একদিন ক্লিন করবো, প্রফেশনাল লোক, টাকা দেওয়া লাগবো। কারণ এগুলা 6 মাস, 1 বছর, 2 বছরের ময়লা সব আছে। তারপরে আমরা বিল দিয়ে দিব, প্রত্যেক দোকানের সামনে যার যার ময়লা শেষে পরিষ্কার করবে। আপনারা রাজশাহী সিটি কর্পোরেশনে দেখেন, আমরা অলরেডি থানা লোককে পাইলট প্রজেক্ট বানাইছি। ওই যে আপনি 15 দিন পরে দেখেন থানা মধ্যে কোনো ময়লা আপনি সারাদিনে খুঁজে পাবেন না। আমরা ব্যাংকগুলোর একটা পাইলট প্রজেক্ট হিসাবে একটা ওয়ার্ড টার্গেট করেছি। সামনের মাসে ব্যাংকগুলোতে যাতে কোনো ময়লা না থাকে সেটা আমি বদিকে বলছি, বদি তুমি কত কিছু স্বপ্ন দেখতেছো, কিছু একটা কাজটা স্বপ্ন দেখা, তাহলে সে মানুষ সেটা করবে। হ্যাঁ, কিছু ভালো কাজ না করলে মানুষ আমাদের দিকে আগ্রহ থাকবে কেন, সেটা অনেক গুরুত্বপূর্ণ। এবং এই যে ডিভাইডার গুলা, এই জায়গাতে গাছ, আমি কয়েকটা ব্যাংকের সাথে কথা বলার চেষ্টা করছি। ঢাকা শহরে বিভিন্ন মোড়ে মোড়ে যেরকম আছে না, কিছু কিছু জিনিস বানাইছে, রিক্সা দেওয়া, তারপর ঐতিহাসিক নিদর্শন আছে, পাশাপাশি গাছ আছে। আমরা এই জায়গাটাও এরকম করতে চাই। ঢাকার থেকে যখন 3 মাস পরে যখন ঢাকার থেকে কেউ নয়াটা যাবে, চিন্তা করছে নতুন সভা, কোথায় এখানে কোনো ময়লা নাই, গাছটা যেগুলো কে বানাইছে তারা যেন ফিল করে, সেটা 3 মাস পরে আপনারা দেখেন আমরা এই সভাটাকে কি করি। আমি এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। আর সর্বশেষ যেটা বলতে পারি, মাদকের ব্যাপারে আমার কথা হলো, যাদের পারসেপশন হলো যে মাদকের ব্যবসার সাথে জড়িত, সে কোথাও যায় না, টেলিফোনে খালি কন্ট্রোল করে। কারণ একজন লোক আজকে অ্যারেস্ট হচ্ছে, নাম বললাম, আমাকে একজন ভূমিকা বলছে, ভাই ও তো কোথাও যায় না, বাসায় থাকে। আমি বললাম আমি যদি দিল্লি থাকি আর আমি আশুলিয়াতে একজনকে কই ওই বাড়িটা জ্বালায় দেয়, কিংবা ওরা একটা ক্ষতি কর, ওরা একটা মাইক দেয়, ঘটনা ঘটবে কি ঘটবে না? কেন ঘটবে? তাহলে তো বাসায় বসে তো ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। পারসেপশন হলো মানুষ মনে করতেছে যে ও এটার সাথে জড়িত, এবং ও এটার থেকে বাঁচতে হইলে ও নিজে যদি 5-7 জন মাদকের লোক ধরে দেয়, তাহলে মানুষ মনে করবে না ও এখন এই জগতে নাই। সেইটার ব্যবস্থা করো, তাইলে আমি দেখতে পাবো। আর আমার নাম্বার তো ভাইরাল হয়ে গেছে, আমাকে ফোনে দেয়, নাম ঠিকানা দেয়, কোথায় মাদকে আছে। আমার কাজ করতে কোনো অসুবিধা নেই। আপনারা হেল্প করতেছেন না অনেকে ঠিক মতো, কিন্তু বাইরের লোক কিন্তু অনেক হেল্প করতেছে। আমার মোবাইল ভর্তি দুনিয়ার নাম্বার, এখন মোবাইলে এমন নাম্বার আছে, কে কে কি ব্যবসা করে এই নাম্বার ডরে কাউকে দেয় না। এই যে দেখেন পকেটে রাখতে, ওখান থেকে বাই চান্স হারিয়ে গেলে অনেক ক্ষতি হবে। এখানে অনেকের নাম্বার আছে, সেই জন্য মোবাইল নিয়ে আমি যত বাধ্য হয়ে গেলে মোবাইল নিয়ে দেয়, আমার মোবাইল যেন কেউ না ধরে, বুঝছেন?
আর একটা হলো যে আমরা কিছু কিছু প্রতিষ্ঠান ওয়াইফাই জয়েন করতেছি, যে ল কলেজ স্টুডেন্টদের একটা সুবিধা থাকে, এখানে তারা পড়াশোনা করে, এখানে ফ্রি ওয়াইফাই, কি লাগবে টাকা পয়সা পরে বুঝবো। 6 তারিখে সাভার কলেজে ঢুকলেই আপনি ওয়াইফাই পেয়ে যাবেন। আমরা সেই ব্যবস্থা কিন্তু সেখানে 6 তারিখে আমরা ঘোষণা করবো। আর সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই যে আমাদের এলাকা, আমাদের এই পৌরসভা আমরা যদি ক্লিন না করি তাহলে তো এটা অন্য কেউ করবে না, এটা তো আমরাই থাকি, আমাদেরই লক্ষ্য রাখতে হবে। জাহাঙ্গীর আসে না, জাহাঙ্গীর চলে গেছে, জাহাঙ্গীর একটা দাবি করছে সিটি কর্পোরেশন হওয়ার। আমি দায়িত্বহীন ভাষায় বললাম সরকার এটা কি কি চিঠিপত্র রেখে রেখে একটা অনেক কাজ আগে গেছে। আমি নীতিগতভাবে এটার বিরুদ্ধে, এটার জন্য লাগলে সংসদে বলবো, লাগলে আপনাদের নিয়ে মানববন্ধন করবো, আন্দোলন করবো। এখন সাভারে এটা সিটি কর্পোরেশন করার প্রয়োজন নেই, স্টেট প্রয়োজন নেই। আর জনগণ আমাদের ভোটে নির্বাচিত করেছে, এই সাভারের বাসিন্দারা এখন সিটি কর্পোরেশন চায় না, সিটি কর্পোরেশন হবে না। আমাদের অনেক রাস্তাঘাটে আমরা তালিকা করেছি, সেগুলো তো 2-1 মাসে পরে টেন্ডারের মাধ্যমে আমরা রাস্তাঘাটগুলো আমরা করবো। আর একটা হলো যে আমরা চাই এখন থেকে যেসব সংগঠনের নির্বাচন হবে, এই সাব রেজিস্ট্রার অফিসে আমি চাই ভোটে নির্বাচিত হোক, আমরা খাতে করে একদিনকে বসে নতুন একটা জায়গায় কমিটি হলে তখন চিন্তা করতে পারি যে কমিটি একবার কাজ করছে সেই কমিটি নির্বাচনের মাধ্যমে হোক, ওখানকার যারা সদস্য তারা ভোটে যাকে নির্বাচিত করবে সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আর বাস্তব কথা হলো যে দেখেন অনেকে অনেক দুঃখ কষ্ট আছে, আমি কিন্তু এখন অনেক সময় দিই, আপনার ফোনে বললেন কিংবা আইসা বলেন, যতটুকু মূল্যায়ন করা যায়। এই দল ক্ষমতায় আসে 17 বছর, তো সবাই যার যার যে কম বেশি সাফার করছেন, আপনারা আপনাদের মতো সাফার করছেন, আমি আমার মতো করছি। আমাদের নেতা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী মৌলানা বেগম খালেদা জিয়া যিনি পরে পরে চলে গেছেন, উনিও সাফার করছেন, সাফারে কিন্তু শেষ নাই। অতএব এই সময় যেন আমাদের ভুলে আমাদের নেতাকর্মী সাফার না করে, এটা দেখার দায়িত্ব আমার এবং যারা নেতৃবৃন্দ আছেন তাদের। অতএব কোনো কিছু আমারও ভুল হতে পারে, তা আমি তো একটা মানুষ, ভুল তো হবেই, তাই সে বলবেন তাই এটা এইভাবে করলে ভালো হয়, এটা নিয়ে তার বিপদ আছে। দেখেন আমি করি কিনা, আজকে আপনারা নির্বাচনে কাজ করছেন আমি ভুলে গেছি, আবার নির্বাচন করতে আপনারা লাগবে না, আমার কাছে আইসেন, আমি আপনাদের অবয় দিলাম যে আমাকে যদি বুঝাইতে পারেন যে ভাই এইভাবে করলে কাজটা ভালো হবে, আমি 100% গ্যারান্টি দিলাম, আপনার কাছে ছেড়ে দিব যে ভাই এটা আপনার দায়িত্ব নিয়েন না, কাউকে বলবেন না, পুলিশকে, এটা আমরা ঠিক করে দিচ্ছি, ক্লিন করে দিচ্ছি, আমরা ধরে দিচ্ছি, আপনি এসে বলুন। আমি আপনাদের কথা শুনবো, প্রমিস করলাম, আজকে এই পরিবেশটা আপনাদের বললাম। কারণ আমি দলের এমপি, এটা ধরে গেলে চলবে না। হ্যাঁ, জনগণের ভোট দিচ্ছে, কিন্তু আমি দল থেকে ইলেকশন না করলে আমি জিততে পারতাম, এটা আমি একবারও মনে করি না, কোনোদিনই জিততে পারতাম না। কারণ দলের কিছু হিসাব ভোট আছে, সেটা আমি বুঝি, অতএব সেই দলকে অবশ্যই আমার মূল্যায়ন করার দায়িত্ব, কিন্তু আপনাদেরও মাথায় রাখতে হবে 17 বছর আওয়ামী লীগ যে স্টাইলে চলছে এটা উল্টা স্টাইলে চলবে। কোনো ফালতু জায়গা থেকে ওই চাপ দিয়া, পেঁচে ফেলেয়া, হুমকি দিয়া টাকা পয়সা এগুলা করার দরকার নেই। ব্যবসা তো নানা রকম আছে, দলের সুযোগ সুবিধা অনেক রকম আছে, আপনারা যে কোনো ব্যবস্থা না করতে আমারই পার্সোনালি বললেন, আমরা দেখবো যে আপনাদের কি সুযোগ সুবিধা দেওয়া যায়। কিন্তু যে জিনিসটা জনগণ পছন্দ করতেছে না, যেটার কারণে দলের ক্ষতি হচ্ছে, দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি হয়তো পার পেয়ে গেছি, আমার ইলেকশন 5 বছর পরে, এখন যারা ইলেকশন করবে তাদের ইলেকশন তো 1 বছরের মধ্যেই হবে, তারা যাবে কোথায়? কারণ 5ই আগস্টের পরে আমরা অনেক কিছু কন্ট্রোল করতে পারি নাই, সেটা খেসারতকে আমরা কম বেশি দিই নাই, আমি হয়তো পার পেয়ে গেছি, অনেক জায়গায় কি বিএনপি সব জায়গায় কি পাস করছে, সে পাস করতো। তো এখন যদি এটা আমরা কন্ট্রোল না করতে পারি, কিন্তু এই খেসারত কিন্তু এখন যারা মেয়র হবে, কাউন্সিলর হবে, তারা কিন্তু খেসারত দিবে। দলটাকে ঠিক থাকে, দল যদি ইমেজ ভালো থাকে, দলের ভাবমূর্তি ভালো থাকে, এই পৌরসভার মেয়রও আমরা পাবো, উপজেলার পাবো, সবই আমরা পাবো, কাউন্সিলর পাবো, তখন তো আরো বেশি উন্নয়ন করা যাবে, আরো বেশি মূল্যায়ন করা যাবে, ঘরে ঘরে আপনাদের সবার জন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকবে। এই দলের ব্যাপারটা একটু ভাইবেন। 17 বছর যা করছে ওই স্ট্র্যাটেজি কেউ চিন্তা করেন, ও এই এত বড় নেতা ছিল, ওর কথায় এইটা হতো, ওর কথা বুঝছে, তারা তো ভোটের চিন্তা করে নাই। আমাদের সবাইকে ভোটের চিন্তা করতে হয়, কারণ আমি ভোটে পাশ করছি, এনাম সাহেব তো ভোটে পাশ করে নাই, ফলে ওরা তো ভোটের চিন্তা করে না, কিন্তু আমাদের সবাইকে ভোটে পাশ করতে হবে। আমি বিনয়ের সাথে বলি, আর কিছু বলতে চাই না, একটু পরে আদান দিবে,
আপনারা সবাই কষ্ট করে আসছে এবং আমাদের একটা ইচ্ছা আছে আগামীতে ওই যে যারা এজেন্ট ছিল তাদের জন্য একটা প্রোগ্রাম করা। আর আমি প্রতিকে বলবো শোনো, এরকম প্রোগ্রাম 2-3 মাস পর করলে আমার কোনো আপত্তি নেই, এটা এসি টেসি হয়ে গেলে এই সমস্যা কি। আর আমার কিন্তু ধৈর্য আছে, তা আমার কোনো ভুল হলে বলছে যে রেফাত ভাই খুব দুঃখ কষ্ট নিয়ে বলছে, আমি কিন্তু এটা হজম করছি করে এটা উত্তর দিছি। এইটাই তো থাকা দরকার। এইটা হলো জনগণের এমপি, পরিকৃত এমপি, এবং এরকম এমপিকে আপনারা চান যে হ্যাঁ একটা ভুল হলে তাকে সমালোচনা করা যাবে, উনি ওনার ভুল স্বীকার করবেন। আমি কিন্তু স্বীকার করছি যে ভাই এটা ভুল হয়েছে, ইনশাল্লাহ হবে না। অতএব এরপরে 3-4 মাস পরে আরো কোনো ভুল হলে বললেন, আমার কিচ্ছু বলার নেই, কারণ এরাই আমার দলের নেতা কর্মী। এটা তো পাবলিক মিটিংয়ে করতেছে না যে এমপি সাহেব এটা করে, এমপি সাহেব এটা করে, দলের ফোরামে বলা যাবে। আমি কিছু মনে করবো না, আমি চেষ্টা করবো যাতে এই নির্বাচনের পরে যেটুকু আমি হয়তো আপনাদের আপনাদের ফোন ধরতে পারি না আজকের থেকে, সেটার জন্য আমি একটু বাড়াইতে পারি, সেই চেষ্টা আমার পথে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।